হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। লুসিফার সিরিজের সিজন 1 এবং 2 শেষ করার পর থেকে সিজন 3 এর ব্যাপারে এত বেশি রিকোয়েস্ট পেয়েছি যে বাধ্য হয়েই আজকে আবার লুসিফার সিরিজ শুরু করছি। সিজন 3-তে মোট 26টি এপিসোড আছে। আমার প্রতিটি ভিডিওতে 3টি করে এপিসোড এক্সপ্লেন করব। তবে যারা এখনও সিজন 1 এবং 2 দেখেননি তারা আমাদের সিনেপ্লেক্স 52 চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। চ্যানেলের লিঙ্ক কমেন্টে ও ডেসক্রিপশনে দেয়া আছে। যাই হোক, সিজন 2 এর লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম লুসিফার আর তার মা এবং ভাই যদি হেভেনে ফিরে যায় তাহলে সেখানে যুদ্ধ শুরু হয়ে যাবে। তাই সবার ভালোর কথা ভেবে লুসিফার তার মাকে ফ্লেমিং সোর্ড দিয়ে পোর্টাল ওপেন করে পৃথিবী থেকে অন্য গ্রহে পাঠিয়ে দেয়, যেখানে তিনি নিজের মতো করে শান্তিতে বাঁচতে পারবেন। আর এরপর লুসিফার একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে ডিটেকটিভ ক্লয়কে ফোন দিয়ে জানায় সে নিজের ব্যাপারে সব সত্যি তাকে বলে দিবে। কিন্তু ঠিক তখনই কেউ একজন লুসিফারের মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান অবস্থায় বিস্তীর্ণ মরুভূমির মাঝে ফেলে আসে। এরপর লুসিফারের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে তার কেটে ফেলা ডানা দুটো আবারও গজিয়েছে। তার মানে কি লুসিফার আবারও তার শক্তি ফিরে পেল? আর তাকেই বা কে আঘাত করে এখানে ফেলে গিয়েছিল? তো চলুন আর দেরি না করে মূল রহস্য দেখে নেওয়া যাক। সিজন 3 এর এপিসোড 1-এর শুরুতে দেখা যায় লুসিফার মরুভূমির মাঝে আটকা পড়ে আছে। তখন সে দেখতে পায় রাস্তা দিয়ে একটা গাড়ি সেদিকেই আসছে। লুসিফার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে এবং গাড়িটা থামিয়ে সে গাড়িতে উঠে পড়ে। গাড়ির ড্রাইভারকে দেখেই সে চিনতে পারে আসলে এটা সেই চোরটা যাকে সে অনেক দিন আগে জেলে পাঠিয়েছিল। আর এই মুহূর্তে চোরটা যে জেল থেকে পালিয়ে এসেছে লুসিফার সেটা বুঝতে পারে। তাই সে এই সুযোগটা কাজে লাগিয়ে চোরটাকে মরুভূমির মধ্যে পালিয়ে যেতে দেয় এবং গাড়িটা নিজেই ড্রাইভ করে শহরের দিকে এগুতে থাকে। কিন্তু রাস্তায় পুলিশ তাকে থামিয়ে ঘিরে ফেলে। তখন লুসিফার গাড়ি থেকে নেমে এসে পুলিশকে বোঝায় সে আসলে তাদেরই লোক, সে ডিটেকটিভ ক্লয়ের কনসালটেন্ট। যদিও পুলিশ প্রথমে তাকে বিশ্বাস করে না, কিন্তু পরে তথ্য যাচাই বাছাই করে তাকে চলে যাবার পারমিশন দেয়। ফিরে এসে লুসিফার ডক্টর লিন্ডাকে তার আবারও গজিয়ে ওঠা পাখনাগুলো দেখায়। এটা দেখে লিন্ডা নিজেও অবাক হয়ে যায়, কারণ লুসিফার তো তার পাখনা কেটে ফেলেছিল, তাহলে সেগুলো আবার গজালো কিভাবে? লুসিফার এখানে লিন্ডাকে তার পাখনা দুটো কেটে দেবার জন্য অনুরোধ করে, কিন্তু লিন্ডা তা করতে অস্বীকার জানায়। লুসিফার তখন নিজেই নিজের পাখনা দুটো কেটে ফেলার চেষ্টা করে। এরপর আমরা দেখতে পাই লুসিফার অফিসে ক্লয়ের সাথে দেখা করতে এসেছে। সে ক্লয়কে তার কিডন্যাপ হবার কথা জানায় এবং সন্দেহ প্রকাশ করে যে এই কাজটা হয়তো তার বাবাই করেছেন। তিনি লুসিফারের উপর প্রতিশোধ নিচ্ছেন। কিন্তু ক্লয় তার কোনো কথাই বিশ্বাস করে না। তাই লুসিফার তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তাকে কিডন্যাপ করে ফেলে রাখা হয়েছিল। সেখানে গিয়ে তারা হঠাৎ দেখতে পায় মাটির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আছে। তখন ফোর্স ডেকে মাটি খুঁড়ে সেখান থেকে তারা একটা ডেড বডি উদ্ধার করে। সেই লাশের মানিব্যাগে পাওয়া একটা ভিজিটিং কার্ড থেকে জানা যায় লোকটার নাম স্টিভ এবং সে একটা হোটেলের মালিক। ক্রাইম সিনে তারা একটা চাবি রিংও খুঁজে পায় যেটাতে এ লেখা ছিল। তো এভিডেন্স কালেক্ট করে তারা পুলিশ ডিপার্টমেন্টের অফিসে ফিরে আসে। আজকে তাদের অফিসে একজন নতুন কমান্ডিং অফিসার জয়েন করেছে, যার নাম হলো লেফটেন্যান্ট পিয়ার্স। অফিসের সব স্টাফ লেফটেন্যান্ট পিয়ার্সকে স্বাগত জানাচ্ছিল। তখন অ্যামেনাডিল লুসিফারকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। লুসিফার তাকে সাইডে নিয়ে গিয়ে তার কিডন্যাপের ব্যাপারে জানায়। সেই সাথে তাদের মা অন্য কোনো প্ল্যানেটে টেলিপোর্ট হয়ে যাবার কথাটাও জানায়। মা এখানে নেই শুনে অ্যামেনাডিল বেশ আপসেট হয়। লুসিফার তখন তাকে খোঁচা মেরে বলে মা চলে যাওয়ায় তো অ্যামেনাডিলের খুশি হওয়া উচিত, কেননা মা চলে যাওয়ার ফলে সে তার শক্তি ফিরে পেয়েছে। কিন্তু অ্যামেনাডিল জানায় সে এখনও তার কোনো শক্তিই ফিরে পায়নি, এমনকি সে তার পাখনাও ফিরে পায়নি। সে তার শক্তি শুধু একবারই খুব কম সময়ের জন্য ব্যবহার করতে পেরেছিল। এরই মধ্যে এলা তাদের মাঝে চলে আসে এবং জানায় যে ক্রাইম সিনে পাওয়া চাবির রিংয়ে সে কারো ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পেয়েছে। অ্যামেনাডিলকে রেখে লুসিফার তখন এলাকে নিয়ে বেরিয়ে যায়। তাদের নতুন সাসপেক্টের নাম হলো জোশ, যে কিনা খুন হওয়া স্টিভের বিজনেস পার্টনার ছিল। জোশকে ধরতে লুসিফার আর ক্লয় তার কাছে যায় এবং জেরা শুরু করে। কিন্তু হঠাৎ জোশ দৌড় দেয়, যদিও সে পালাতে পারে না কারণ তারা তাকে ধরে ফেলে। অফিসে এসে লুসিফার আর ক্লয় জোশকে কিডন্যাপিংয়ের ব্যাপারে ইন্টারোগেশন শুরু করলে সে জানায় সে স্টিভকে কিডন্যাপ করেছিল ঠিকই, কিন্তু সেটা জাস্ট প্রাঙ্ক ছিল। সে স্টিভকে শুধু ভয় দেখাতে চেয়েছিল। নিজেদের মধ্যে এরকম প্র্যাঙ্ক তারা প্রায় করে, তবে স্টিভকে সে মারেনি। তখন তারা জিজ্ঞেস করে জোশ কাকে এই কিডন্যাপিংয়ের অর্ডার দিয়েছিল। জোশ তখন একটা কোম্পানির নাম বলে, যেই কোম্পানি টাকার বিনিময়ে মানুষকে কিডন্যাপ করে। এদিকে অ্যামেনাডিল লুসিফারের লাক্স হোটেলে গিয়ে লুসিফারের কেটে ফেলা পাখনা দুটো দেখতে পায়। সে বুঝতে পারে লুসিফারের শক্তি আবারও ফিরে এসেছে।
অন্যদিকে লুসিফার, ড্যানিয়েল এবং ক্লয়ি লেফটেন্যান্ট পিয়ার্সের সাথে আলোচনা করছিল কিভাবে তারা কিডন্যাপারদের কাছে পৌঁছাবে। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা একটা কিডন্যাপিংয়ের নাটক সাজাবে আর সেই দলটাকে হাতে নাতে ধরবে। তারা ভলেন্টিয়ার হিসেবে ড্যানিয়েলকে সিলেক্ট করে। তারপরে তারা সেই কোম্পানিকে হায়ার করে ড্যানিয়েলের কিডন্যাপের জন্য। ঠিকঠাক সময় মতো সবাই নির্ধারিত স্থানে নিজ নিজ পজিশনে অপেক্ষা করে, কিন্তু শেষ মুহূর্তে ড্যানিয়েলের জায়গায় লুসিফার নিজেকে কিডন্যাপ করিয়ে নেয়। কিডন্যাপাররা লুসিফারকে একটা স্টোররুমে আটকে রাখে এবং ইলেকট্রিক গান শক দেবার চেষ্টা করে, কিন্তু লুসিফারের উপরে তো কোনো প্রভাবই পড়ে না। উল্টো সেই কিডন্যাপারদের আটকে ফেলে এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কিডন্যাপাররা তখন তাদের একজন সহকর্মী স্যামের নাম বলে। সেই সাথে তারা স্যামের অ্যাড্রেসও লুসিফারকে জানিয়ে দেয়। স্যাম তখন তার জিনিসপত্র গুছিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল, আর তখনই লুসিফার সেখানে পৌঁছে যায়। লুসিফারকে দেখে স্যাম খুবই ঘাবড়ে যায়। স্যাম লুসিফার এবং স্টিভ দুজনকেই কিডন্যাপ করে সেই মরুভূমিতে রেখে আসার কথা স্বীকার করে নেয়। সেই সাথে স্যাম এটাও বলে যে সেদিন যখন সে লুসিফারকে গাড়ি থেকে নামাচ্ছিল তখন লুসিফারের পাখনা বেরিয়ে আসে। সেটা দেখেই স্যাম ভয়ে পালিয়ে এসেছিল। কিন্তু লুসিফার এখানে ভাবে স্যাম হয়তো তার বাবার পাঠানো কোনো দূত, সে পৃথিবীর কোনো মানুষ না। তাই লুসিফার তাকে হুমকি ধামকি দিতে শুরু করে। লুসিফার কিছুটা রেগে যেতেই তার পাখনা দুটো আবারও বেরিয়ে আসে। এতে সে আরও বিরক্ত হয়ে পড়ে, কারণ একটু আগেই সে পাখনা দুটো কেটে এসেছিল। এদিকে স্যাম লুসিফারের পাখনা দেখে আরও ভয় পেয়ে যায় এবং সে সিনারম্যান নামে একজনের নাম বলে, যে লুসিফারকে কিডন্যাপের জন্য তাকে হায়ার করেছিল। এরই মধ্যে ক্লয়ি এবং ড্যানিয়েলও সেখানে পৌঁছে যায়। তারা স্যামকে গ্রেফতার করে নিয়ে যায়, কিন্তু বেশিক্ষণ আটকে রাখতে পারে না, কারণ খুব পাওয়ারফুল কেউ একজন তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে যায়। এদিকে লুসিফার তার হোটেলে ফিরে গিয়ে অ্যামেনাডিলের সাথে কথা বলছিল। লুসিফার তার পাখনাগুলো বের করে অ্যামেনাডিলকে দেখায় এবং বলে যে বারবার কেটে ফেলার পরও তার পাখনাগুলো প্রতিবারই গজিয়ে উঠছে। এটা শুনে অ্যামেনাডিল বেশ খুশি হয় এবং বলে এটা হয়তো গড অর্থাৎ তাদের বাবার কোনো মেসেজ। বাবা হয়তো লুসিফারকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু লুসিফার তো তার বাবার উপর প্রচণ্ড নারাজ হয়েছিল, কারণ নিজের পাখনা ফিরে পাওয়ার বদলে তো তার ডেভিল ফেস চলে এসেছে, আর এই ডেভিল ফেস ছাড়া সে শক্তিহীন। এরপর লুসিফার অ্যামেনাডিলকে হঠাৎ জিজ্ঞেস করে বসে সে সিনারম্যান নামে কাউকে চিনে কিনা। এই সিনারম্যানই লুসিফারকে কিডন্যাপ করেছিল। অ্যামেনাডিল জানায় সে এই নামে কাউকে চেনে না। তখন লুসিফার নিশ্চিত হয়ে যায় এই কাজটা তার বাবা করেনি, বরং অন্য কেউ করেছে। অন্যদিকে ঘটে যায় আরেক বিপত্তি। স্যামকে জামিনে ছাড়িয়ে নেবার পরে কেউ তাকে নৃশংসভাবে খুন করে ফেলেছে। লাশটা দেখে লুসিফার আর ক্লয়ি দুজনেই স্তব্ধ হয়ে যায়। আর এই রহস্যের মধ্য দিয়ে শেষ হয় সিজন 3 এর প্রথম এপিসোড। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লুসিফার লিন্ডার কাছে গিয়ে তার বারবার কেটে ফেলা পাখনা গজিয়ে ওঠার কথা জানায়। সেই সাথে এটাও জানায় তাকে কিডন্যাপের পেছনে সিনারম্যান নামের কারো হাত আছে। যদিও সেই লোকের কোনো ক্লু তাদের কাছে নেই, তবুও লুসিফার তাকে যে কোনো মূল্যে খুঁজে বের করবে। এখান থেকে সিন শিফট হয় পুলিশ ডিপার্টমেন্টের অফিসে। ক্লয়ি লুসিফারকে এক লোকের ফটো দিয়ে বলে এই লোকই স্যামকে হত্যা করেছে, কিন্তু লুসিফার জানায় এই লোককে দেখে তো সিনারম্যান বলে মনে হচ্ছে না। ক্লয়ি তখন বিরক্ত হয়ে বলে সিনারম্যান বলে এই কেসের সাথে জড়িত কেউই নেই, এসব লুসিফারের মন গড়া কাহিনী। এই মুহূর্তে ছবির এই লোকটি তাদের আসল সাসপেক্ট এবং লোকটা তার নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছে। সুতরাং এই কেসটা আপাতত ক্লোজড। তবে লুসিফার যদি সিনারম্যানের বিপক্ষে একটাও প্রমাণ এনে দেখাতে পারে তাহলে ক্লয়ি এই ইনভেস্টিগেশনে তাকে সাহায্য করবে। এরই মধ্যে লেফটেন্যান্ট পিয়ার্স সেখানে চলে আসে এবং একটা নতুন কেসের তদন্তে তাদেরকে পাঠিয়ে দেয়। এখানে একটু বলে রাখি, এপিসোড 1-এর শেষে স্যামকে ঠিক কে খুন করলো এবং সিনারম্যান নামের যে লোকটাকে লুসিফার হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, এই দুইটা বিষয়ে আমরা এই এপিসোডের শেষে জানতে পারবো। আর মাঝখানের এই সময়টাতে আমরা এখন লেফটেন্যান্ট পিয়ার্সের বলা একদম নতুন একটা কেসের বিষয়ে দেখব। যাই হোক, সেই ক্রাইম সিনে পৌঁছে তারা দেখে একজন মৃত মানুষ পড়ে আছে, যার নাম হলো জেডি। সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। এলা তাকে দেখেই চিনে ফেলে এবং সবাইকে জানায় এই লোকটা কিছুদিন আগে মিডিয়ায় বেশ ঝামেলা শুরু করেছিল, কারণ কমেডিয়ান ববি নাকি তার সমস্ত জোকস চুরি করে নিয়েছে। তার মানে হলো এই কেসের প্রথম সাসপেক্ট হলো ববি, আর তাই তারা ববির সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এদিকে অ্যামেনাডিল একটা বারে গিয়ে ডক্টর লিন্ডার সাথে দেখা করে। সে লুসিফারের কেটে রাখা পাখনাগুলো ধ্বংস করে ফেলার জন্য লিন্ডার কাছে সাহায্য চায়। লিন্ডাও তখন তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, কারণ অ্যামেনাডিল একাধিকবার তার প্রাণ বাঁচিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই ড্যানিয়েলকে লেফটেন্যান্ট পিয়ার্স তার কক্ষে ডেকেছে। পিয়ার্স ড্যানিয়েলকে নির্দেশ দেয় সে যেন 1 ঘন্টার ভেতরে লুসিফারের ব্যাপারে সমস্ত তথ্য তার ডেস্কে জমা দেয়। এদিকে লুসিফার, ক্লয়ি এবং এলা ততক্ষণে ববির কাছে পৌঁছে যায়। ববিকে তারা জেডির জোকস চুরি এবং তাকে খুনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ববি নিজেকে নির্দোষ দাবি করে
এবং তার শোয়ের সময় হয়ে গিয়েছে এই অজুহাতে উঠে যায়। তখন তারাও ববির স্টেজ শো দেখতে বসে পড়ে। ববির শো শুরু হলে লুসিফার তার থার্ড ক্লাস জোক শুনে বিরক্ত হয়ে যায়, তাই সে সোজা স্টেজে উঠে পড়ে এবং ববির শোয়ের 12টা বাজিয়ে দেয়। লুসিফার ববির শোয়ের পাপেটগুলো হাতড়াতে শুরু করে। একটা পাপেটের ভেতরে গান রাখা ছিল। আচমকা লুসিফারের হাত থেকে সেই গান ফায়ারিং হয়ে যায়। যদিও কেউ হতাহত হয় না, কিন্তু শো নষ্ট হয়ে যাওয়ায় ববি সেন্সলেস হয়ে পড়ে যায়। ববির জ্ঞান ফিরলে তারা তাকে দোষারোপ করে যে এই গান দিয়েই সে জেডিকে খুন করেছে, কিন্তু এলা এসে জানায় এটা মার্ডারের ওয়েপন না, কারণ জেডির ক্রাইম সিনে পাওয়া বুলেট আর এই গানের বুলেটের সাইজ আলাদা। ববিও জানায় সে জেডিকে খুন করেনি, আর কিছুদিন ধরে তার কাছে হুমকি দেওয়া মেইল আসছিল, তাই আত্মরক্ষার্থে সে এই গানটা রেখেছিল। তবে ববি এটা স্বীকার করে নেয় যে সে সত্যিই জেডির জোকসগুলো চুরি করেছিল, আর এটার জন্য সে অনুতপ্ত। ক্লয়ি তখন ববির কাছ থেকে হুমকি দেওয়া সেই মেইলগুলো সংগ্রহ করে নেয়। ক্লয়ি আর লুসিফার মিলে মেইলগুলো অ্যানালাইসিস করতে শুরু করে। তারা এখানে বুঝতে পারে হুমকিদাতা ববির এই জোকসগুলো পড়ে রেগে গিয়েছিল, কারণ হয়তো সে ভেবেছিল এইসব জোকসগুলো তাকে ইন্ডিকেট করেই লেখা, তাই সে ববিকে হুমকি দিয়ে মেইলগুলো পাঠাচ্ছিল। কিন্তু যখন হয়তো সে জানতে পারে এই জোকসগুলো ববির না বরং জেডির লেখা, তখন সে রাগের বশে জেডিকে খুন করে দেয়। তাই হুমকিদাতাকে ধরতে পারলেই জেডির এই কেস সলভ হয়ে যাবে। এই জন্য মেইলগুলো নিয়ে ক্লয়ি সাইবার টিমের কাছে যায়, যদি তারা কোনো আইপি অ্যাড্রেস ট্রেস করতে পারে। তো অফিস শেষ করে লুসিফার তার হোটেলে ফিরে আসে। তখন লেফটেন্যান্ট পিয়ার্স তার সাথে দেখা করতে আসে। পিয়ার্স জানায় সে লুসিফারের ব্যাপারে সব জেনে গিয়েছে এবং সে এটাও জানে লুসিফার সিনারম্যানকে খুঁজছে। পিয়ার্স তাকে সাবধান করে দেয় সে যেন সিনারম্যানের থেকে দূরে থাকে, কারণ সিনারম্যান খুব সাংঘাতিক একজন মানুষ। সিনারম্যানের সাথে পিয়ার্স একবার মুখোমুখি হয়েছিল, সেইবার সিনারম্যান তার খুব কাছের একজনকে খুন করে ফেলেছিল। তাই লুসিফার যদি তার কথা না শোনে, তাহলে লুসিফারের সাথেও একই ঘটনা ঘটবে। এই কথা শুনে লুসিফার রেগে যায় এবং পিয়ার্সকে তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যামানাডিল লিন্ডাকে সাথে নিয়ে লুসিফারের পাখনাগুলো একটা ডাস্টবিনে ফেলে, তারপর সেগুলোতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলে, যাতে কেউ তাদের ব্যাপারে সত্যিটা জানতে না পারে। পরের দিন অফিসে লুসিফার ক্লয়কে জানাচ্ছিল গতকাল রাতে পিয়ার্স তার কাছে গিয়েছিল এবং পিয়ার্স তাদের ব্যাপারে সব জানে। তখনই ড্যানিয়েল ফাইল হাতে এসে বলে তারা জেনে গিয়েছে হুমকিদাতার মেইলগুলো কোথায় থেকে এসেছে। মেইলগুলো লাভ মেকার নামের কোনো একটা কমেডি ক্লাব থেকে পাঠানো হয়েছে, আর এই মেইলগুলো শুধুমাত্র বৃহস্পতিবার রাত 8টার সময় পাঠানো হতো। তার মানে হতে পারে সাসপেক্ট সেই ক্লাবের কোনো স্টাফ। তাই সাসপেক্টকে ধরতে তারা সেই কিডন্যাপিং নাটকের মতো এখানেও একটা নাটক সাজায়। তারা সিদ্ধান্ত নেয় ড্যানিয়েল কমেডিয়ান সেজে স্টেজ শোতে যাবে এবং সেই সব জোকসগুলোই মানুষকে শোনাবে যেগুলো শুনে খুনি রেগে যায়, আর সে যদি রেগে যায় তাহলে ড্যানের উপরে শোধ নিতে নিশ্চয়ই আসবে এবং তখনই তারা তাকে ধরে ফেলবে। তো সিদ্ধান্ত মতো ড্যানিয়েল স্টেজে উঠে, কিন্তু জোকস বলতে গিয়ে থতমতো খেয়ে সব উল্টাপাল্টা করে ফেলে। মানুষ আনন্দ পাওয়া তো দূরের কথা, আরও বিরক্ত হয়ে পড়ে। তখন ঘটনা সামাল দিতে লুসিফার ড্যানিয়েলকে অনেক তাচ্ছিল্য করে কথা বলে, এমনকি তার দিকে টমেটোও ছুঁড়ে মারে, যাতে দেখে এটা মনে হয় ড্যানিয়েল জোকসের মাধ্যমে কারো সম্মান নিয়ে টানাটানি করছে আর লুসিফার সেটারই প্রতিবাদ করছে। শো শেষ করে ড্যানিয়েল, লুসিফার আর ক্লয়ি নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তখনই একজন লোক তাদের কাছে গিয়ে বলে লুসিফার যেটা করেছে একদম ঠিক কাজটাই করেছে। সে লুসিফারের উপরে খুবই খুশি হয়েছিল, আর লোকটার খুশি দেখে তারা নিশ্চিত হয়ে যায় এটাই সেই লোক যাকে তারা খুঁজছে। তাই তারা লোকটাকে গ্রেফতার করে অফিসে নিয়ে এসে ইন্টারোগেশন শুরু করে। লোকটা জানায় তার শারীরিক দুর্বলতা এবং প্রাইভেট পার্ট নিয়ে জোকসগুলো বানানো হচ্ছিল, তাই সে রেগে গিয়েছিল, কিন্তু সে কাউকে খুন টুন করেনি। তবে সে শিলা নামের একজন ওয়ার্ম আপ কমেডিয়ানের নাম বলে, যার সাথেও জেটির কিছু ঝামেলা ছিল। শিলার নাম শুনেই ক্লয়ি তাকে চিনে যায়। এই মেয়েটি আসলে ববির ম্যানেজার এবং সে শো এর জন্য জোকস লেখে। তাই তারা দ্রুত শিলার খোঁজে বেরিয়ে পড়ে এবং কমেডি ক্লাবের ব্যাক স্টেজে ঢুকে সার্চ করতে থাকে। তারা সেখানে আহত ববিকে খুঁজে পায়, যাকে একটু আগেই শিলা আঘাত করে পালিয়েছে। তারা বুঝতে পারে ঘটনাটা তারা আসার ঠিক আগ মুহূর্তেই ঘটেছে, তাই শিলা হয়তো এখনও পালাতে পারেনি, মানে সে এখনও এখানেই আছে। এরই মধ্যে লুসিফার শিলাকে খুঁজে পায় এবং জিজ্ঞেস করে সে সামান্য কারণে জেডির খুনটা কেন করল। শিলা লুসিফারের দিকে গান তাক করে থাকে এবং জানায় জেডিও আসলে তার থেকেই জোকসের আইডিয়া চুরি করে নিয়েছিল। সেই সাথে জেডির জন্য তার প্রায় অর্ধেক অডিয়েন্স হারিয়ে গিয়েছিল। শিলা এখানে গান হাতে খুব অ্যাগ্রেসিভ আচরণ করছিল, তাই নিচে দাঁড়িয়ে ক্লয়ি কি করবে ভাবতে গিয়ে হঠাৎ তার একটা বস্তা নজরে আসে, যেটি উপরে ক্রেনে ঝোলানো ছিল আর সেটার দড়িটা নিচে বাঁধা ছিল। ক্লয়ি সেই দড়িটা খুলে দিতেই বস্তাটা নিচে পড়ে যায়, আর এই সুযোগে লুসিফার শিলাকে আঘাত করে
এবং ফাইনালি তাকে গ্রেফতার করে নেয়। আর অবশেষে তাদের জেডির এই কেসটিও সলভ হয়ে যায়। এদিকে লুসিফারের কাছে পিয়ার্সের মেসেজ আসায় সেখান থেকে লুসিফার সোজা অফিসে চলে যায়। পিয়ার্স জানায় সে সিনারম্যানের একজন লোককে গ্রেফতার করেছে, কিন্তু তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি বের করতে পারছে না। তাই লুসিফার যেন একবার চেষ্টা করে দেখে। আর সিনারম্যানকে নিয়ে ইনভেস্টিগেশনের ব্যাপারটা যেন ক্লয়ি আপাতত জানতে না পারে। পিয়ার্স চায় না ক্লয়ি এই কেসে ইনভলভ হোক, কারণ কেসটা পিয়ার্স আর লুসিফার দুজনেরই ব্যক্তিগত। তো লুসিফার এবার লোকটার কাছে গিয়ে সিনারম্যানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে কিছুই বলতে চাইছিল না। তখন লুসিফার রেগে যায় এবং চেয়ারটা জোরে ছুঁড়ে ফেলে। তখন লোকটি ভয়ে স্বীকার করে সে শুধু স্যামকে মেরেছে, কারণ স্যামের সাথে তার গার্লফ্রেন্ডের অ্যাফেয়ার ছিল, কিন্তু সে সিনারম্যানের ব্যাপারে কিছুই জানে না। ভালো করে লক্ষ্য করে লুসিফারও তখন বুঝতে পারে লোকটি সত্যিই বলছে। আচ্ছা, স্যাম ঠিক কে মনে আছে তো? যে মূলত লুসিফারকে কিডন্যাপ করেছিল, তাই এপিসোড 1-এ লুসিফার তাকে ধরে এনেছিল। আর স্যাম তখন লুসিফারকে সিনারম্যানের কথা জানিয়েছিল, কিন্তু এপিসোড 1-এর শেষে স্যাম খুন হয়। আর স্যামের সেই খুন হওয়ার ঘটনাটাই এখানে রিভিল হলো। তবে এখন শুধু বাকি থাকলো সেই সিনারম্যানকে খুঁজে পাওয়া। যাই হোক, সিন শিফট হলে আমরা দেখতে পাই লুসিফার লিন্ডার অ্যাপার্টমেন্টে দেখা করতে গিয়েছে। লিন্ডাকে সে বলছিল সিনারম্যান আসলেই খুব সাংঘাতিক লোক। সে নিজের কোনো ট্রেস না রেখেই মানুষকে দিয়ে খুন পর্যন্ত করিয়ে ফেলছে, কিন্তু তাকে সে নিশ্চয়ই খুঁজে বের করবে। লিন্ডার সিনারম্যানের উপরে কোনো ইন্টারেস্ট ছিল না। সে লুসিফারের বারবার পাখনা কেটে ফেলার ব্যাপারে বেশ চিন্তিত ছিল, তাই সে লুসিফারকে অনুরোধ করে এমনটা না করতে। লুসিফারও বলে সে আর পাখনা কাটবে না, বরং এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিবে। সে পাখনাগুলোর কোনো ব্যবহারও করবে না, কেননা এটা একটা ইউজলেস জিনিস। সেই সাথে লুসিফার এটাও বলে সে নিজের ডেস্টিনেশন থেকে সরে গিয়েছে, তাই এখন সে আবারও তার পুরনো ফর্মে ফিরে যাবে। সে আবারও মানুষের সমস্যা শুনে সাহায্য করা শুরু করবে। আর এরপরেই আমরা দেখতে পাই লুসিফার তার হোটেলে রাজার মতো বসে আছে। তার কাছে সাহায্য নিতে মানুষের লাইন পড়ে গিয়েছে। আর এর মধ্য দিয়েই এপিসোড 2 শেষ হয়। এপিসোড 3-এর শুরুতে আমরা দেখতে পাই একটা বারে বসে ম্যাজিকিন লিন্ডার সাথে ড্রিঙ্ক করছিল। ম্যাজিকিনকে আপনাদের মনে আছে তো, যে হেলে কয়েদিদের শাস্তি দিত। তবে পৃথিবীতে আসার পরে সে বদলে গিয়েছে। এখন সে হোমিসাইড ডিপার্টমেন্টে বাউন্টি হান্টার হিসেবে কাজ করছে। যাই হোক, মেস বলছিল সে আর এসব কাজে কোনো আনন্দ পাচ্ছে না, কাজগুলো কেমন যেন একঘেয়েমি হয়ে গিয়েছে। তখন লুসিফারও সেখানে চলে আসে এবং তাদের সাথে গল্পে মেতে উঠে। লুসিফার মেসকে বলে তার এমন একজন ক্রিমিনালকে ধরা উচিত যাকে ধরাটা প্রায় অসম্ভব। মেস লুসিফারের কথাটা সিরিয়াসভাবে নিয়ে নেয়। তাই মেস নতুন একটা কেসের ব্যাপারে লেফটেন্যান্ট হেরেরার অফিসে যায়। মেস হেরেরাকে জানায় সে রিভার্সকে ধরার দায়িত্ব নিতে চায়। মূলত রিভার্স খুবই দুর্ধর্ষ একজন খুনি, যে দুজন বাচ্চাকে মেরে এখন কানাডায় বসে আছে। হেরেরা এখানে মেসকে সাবধান করে দেয়, কারণ রিভার্স খুবই চতুর এবং ধোঁকাবাজ টাইপের মানুষ। সে কথার ছলে মানুষকে ভুলিয়ে ফেলতে পারে, আর সে এতটাই ইনোসেন্ট ভান করে থাকে যে কেউই বিশ্বাস করতে পারে না সে একজন ক্রিমিনাল। তাই যতজনই এখন পর্যন্ত তাকে ধরতে গিয়েছে তাদের সবাইকে খালি হাতে ফিরতে হয়েছে। কিন্তু মেস সিদ্ধান্ত নেয় সে রিভার্সকে ধরেই ছাড়বে। এই জন্য মেস ব্যাগপত্র গুছিয়ে কানাডায় চলে যায়। আর এদিকে দেখা যায় অফিসে বসে ক্লয়ি মেসকে ট্র্যাক করছিল। তখন ড্যান এসে ভ্যাকেশন লেটার দিয়ে বলে সে 2 সপ্তাহের জন্য ছুটিতে হাওয়া খেতে যাচ্ছে। ড্যান লুসিফার আর ক্লয়িকে বিদায় জানিয়ে চলে গেলে ক্লয়ি মেসকে নিয়ে নিজের দুশ্চিন্তার কথা লুসিফারকে জানায়। লুসিফার তাকে আশ্বস্ত করে বলে মেস ওখানে সব একাই সামলে নিতে পারবে। মেস তখন একটা হোটেলে গিয়ে ম্যানেজারকে রিভার্সের ফটো দেখে জিজ্ঞেস করছিল এই লোককে সে চিনে কিনা, কিন্তু ম্যানেজার মুখ খুলতে চাইছিল না। তাই মেস তার কোলের উপরে বসে পড়ে উল্টাপাল্টা ফটো তুলিয়ে তাকে ব্ল্যাকমেইল করে। যদি সে মেসকে সঠিক ইনফরমেশন না দেয় তাহলে সেই ফটোগুলো ম্যানেজারের বউকে দেখাবে। তখন ম্যানেজার ভয়ে সব সত্যি বলে দেয়, মানে রিভার্স এখন হুইসলারে বিউটি নামের একজন ধনী মেয়ের সাথে রিলেশনে আছে। মেস তাই পার্লারে একজন ম্যাসাজ স্টাফ সেজে বিউটি নামের সেই মেয়েটাকে ম্যাসাজ করে। সেই সাথে কথার ছলে রিভার্সের ব্যাপারে সমস্ত তথ্য জেনে নেয়, মানে সে কোথায় থাকে, কবে কখন তাকে পাওয়া যাবে, এসব আর কি। এদিকে লুসিফার আর ক্লয়ি রিভার্সের লয়ারকে ডেকে জেরা করছিল, কারণ তারা এভিডেন্স পেয়েছে রিভার্সের সাথে লয়ারের নিয়মিত যোগাযোগ আছে। লয়ারের কাছে তারা জানতে পারে সেই রিভার্সকে পুলিশের হাত থেকে পালাতে সাহায্য করেছিল এবং তাকে টাকাও পাঠায়, কারণ রিভার্সকে সে পছন্দ করে। তাছাড়া লয়ার খুব জোর দিয়ে এটাও বলে যে রিভার্স একদম ইনোসেন্ট, সে কাউকে খুনটুন করেনি। লয়ারের সাক্ষ্য থেকে তারা এটা বুঝতে পারে রিভার্স শুধু সাংঘাতিক খুনিই না, বরং সে কথার ছলে মানুষকে ম্যানিপুলেট করতেও ওস্তাদ। অন্যদিকে মেস বিউটির ইনফরমেশন কাজে লাগিয়ে একটা বারে গিয়ে বসেছিল, আর সেখানেই তার রিভার্সের সাথে দেখা হয়ে যায়। সে রিভার্সকে হ্যান্ডক্যাফ দিয়ে আটকে ফেলে,
এরপরে তাদের মাঝে বেশ কিছুক্ষণ কথাবার্তাও চলে। রিভার্স তার মিষ্টি মিষ্টি কথাবার্তা দিয়ে মেসকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কিন্তু মেস তার চাল বুঝে ফেলে এবং বলে যে আমাকে পটানো এত সহজ না, আমি তোমাকে গ্রেফতার করে ঠিকই নিয়ে যাব। তখন রিভার্স হেসে বলে, আগে তো আমাকে গ্রেফতার করে দেখাও। এটা বলেই সে হাসতে হাসতে চলে যায়। আসলে কথার ছলে রিভার্স কখন নিজের হ্যান্ডকাফ খুলে মেজের হাতে পরিয়ে দিয়েছে সে বুঝতেই পারেনি, তাই মেস এখানে রিভার্সের উপরে বেশ ইমপ্রেসড হয়। তো হোটেলে ফিরে রিভার্স পালানোর জন্য তার ব্যাগ গোছাচ্ছিল, কিন্তু মেস সেখানেও পৌঁছে যায়। মেস প্রথমে একটা নতুন হ্যান্ডক্যাফ রিভার্সের হাতে পরিয়ে দেয়। এরপরে দুজনের মাঝে বেশ কিছুক্ষণ ফাইটও হয়। ফাইটের এক পর্যায়ে রিভার্স বলে সে কিছুই করেনি, মূলত লেফটেন্যান্ট হেরেরা তাকে ফাঁসিয়েছে। এখান থেকে সিন তখন ক্লয়দের অফিসে ফিরে যায়, আর আমরা দেখতে পাই হেরেরা ক্লয়ের কাছে গিয়ে রিভার্সের কেসের ফাইলটা চায় এবং কেসটা নিজে সমাধান করতে চায়। ক্লয় তাকে ফাইলটা দিয়ে দেয়, কিন্তু তার মনেও হেরেরার উপরে সন্দেহ জাগে। সিন আবারও ফাইটে ফিরে আসে। মেস রিভার্সের কোনো কথাই বিশ্বাস করছিল না। এরই মধ্যে একটি মেয়ে রুম সার্ভিসের নামে তাদের অ্যাপার্টমেন্টে ঢুকে, তাই কেউ যাতে কিছু বুঝতে না পারে তাই তারা দুজন স্বামী স্ত্রীর ভান ধরে। কিন্তু রুম সার্ভিসে আসা মেয়েটি তাদের উপরে গুলি চালাতে শুরু করে, ফলে তারা দুজন কোনোভাবে একটা টেবিলের পাশে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ গুলি চলার পরে মেস একটা ছুরি গুলির শব্দের দিকে আন্দাজে ছুঁড়ে মারে এবং ছুরিটা ঠিক সেই মেয়েটির বুকেই লাগে। এরপরও মেয়েটি পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে একটা গুলি রিভার্সের পেটে লেগে সেও আহত হয়ে পড়ে। মেস বুঝতে পারছিল না সে কিভাবে রিভার্সকে ট্রিটমেন্ট করবে, তাই সে ডক্টর লিন্ডাকে ফোন দেয়। লিন্ডার সাথে তখন লুসিফারও বসেছিল। লিন্ডা মেসকে বুঝিয়ে দেয় কিভাবে পেট থেকে গুলি বের করতে হবে, কিন্তু গুলি বের করার আগে তো রোগীকে অজ্ঞান করা লাগে, অথচ মেজের কাছে তো অজ্ঞান করার কোনো ওষুধই ছিল না। তাই সে একটা ঘুষি মেরে রিভার্সকে অজ্ঞান করে এবং গুলিটা বের করে ফেলে। বাবারে বাবা, এ তো কিছুদিন আগে ভাইরাল হওয়া সেই ডাক্তার মেয়েটার মতো মনে হচ্ছে। তাছাড়া নরকের সবচেয়ে ভয়ঙ্কর টর্চারার এভাবে একজন মানুষের জীবন বাঁচাতে উঠে পড়ে লেগেছে, এই দৃশ্য দেখে লুসিফারও একদম হা হয়ে যায়। তো সকালে মোটামুটি সুস্থভাবেই রিভার্সের জ্ঞান ফেরে। মেস তাকে বলে রেডি হয়ে নিতে, কারণ সে রিভার্সকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে নিয়ে যাবে। রিভার্স তখন নিজেকে আবারও নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। এরই মধ্যে আবার ড্যান সেখানে পৌঁছে যায়। মেস ড্যানের দিকে নজর দিতেই রিভার্স সুযোগ বুঝে পালিয়ে যায়। ড্যান জানায় ক্লয়ের খুব চিন্তা হচ্ছিল, তাই সে তাকে ফোন দিয়ে মেসকে সাহায্যের জন্য পাঠিয়েছে। তাছাড়া ক্লয়ের ধারণা এই কেসে লেফটেন্যান্ট হেরেরা জড়িত আছে। এটা শুনে মেজর নিশ্চিত হয়ে যায় রিভার্স সত্যিই বলেছে, তাই সে ড্যানকে রেখে রিভার্সকে খুঁজতে বেরিয়ে পড়ে। মেস ফুটপ্রিন্ট এবং রক্ত ফলো করে রিভার্সকে খুঁজে বেড়াচ্ছিল। এদিকে ক্লয়ি এবং লুসিফার সেই সিকিউরিটি গার্ডকে ধরে আনে যে একসময় রিভার্সের বিপক্ষে সাক্ষী দিয়েছিল, যে কিনা এই কেসের একমাত্র উইটনেস ছিল। তারা গার্ডকে জেরা করার পরে গার্ড তার সাক্ষ্য পুরো এলোমেলো করে ফেলে। তারপরে গার্ড স্বীকার করে সে আসলে লেফটেন্যান্ট হেরেরার কথা মতো সাক্ষী দিয়েছিল, অর্থাৎ রিভার্স সম্পূর্ণ নির্দোষ। সিন আবারও শিফট হয় এবং আমরা দেখতে পাই মেস রিভার্সকে খুঁজে পেয়েছে। মেজের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু তখনই আবার দেখা যায় রিভার্সের মাথায় গান ঠেকিয়ে আড়াল থেকে সেই সাইকো মেয়েটি বেরিয়ে আসছে, মানে যেই মেয়েটা একটু আগে তাদের উপর হামলা করেছিল। মেস হুঙ্কার দিয়ে মেয়েটিকে বলে সে যেন রিভার্সকে ছেড়ে দেয়, কিন্তু মেয়েটি তার দলবল নিয়ে তাদের দুজনকেই গান পয়েন্টে নিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তেই আবার ড্যান সেখানে চলে আসে এবং সবার নজর অন্যদিকে ঘুরিয়ে দেয়। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইট হয়। তারপরে তারা সেই মেয়েটি এবং তার দলবলকে ধরাশায়ী করে ফেলে। অন্যদিকে সিন শিফট হয় হেরেরার অফিসে। লুসিফার আর ক্লয়ি ফোর্স নিয়ে হেরেরার অফিসে যায় এবং খুন ও রিভার্সকে ফাঁসানোর দায়ে তাকে গ্রেফতার করে। অবশেষে মিথ্যা অপবাদ থেকে রিভার্স মুক্তি পেয়ে যায়। আর এই কথাটা মেস তখন রিভার্সকে জানায় এবং তাকে নিজের বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু রিভার্স বলে ব্যাপারটা এতটা সহজ না, হেরেরার পেছনে আরও বড় কারো হাত আছে। হেরেরা তো জাস্ট একটা ছোট গুটি, কিন্তু তার পেছনে খুব সাংঘাতিক একজন রয়েছে যার আন্ডারে হেরেরা কাজ করত। সেই মানুষটা রিভার্স এমনকি মেসকেও ছাড়বে না, কারণ মেস এই কেস হাতে নেবার মাধ্যমে সেই মানুষটার টার্গেটে চলে এসেছে। রিভার্স বলে তার এখনো পালিয়ে বেড়ানো ছাড়া উপায় নেই। সে মেসকেও নিজের সাথে নিয়ে যেতে চায়, কারণ তারা একে অপরকে খুব পছন্দ করে ফেলেছে। রিভার্স অফার দেয় তারা রোজ নতুন নতুন শহরে ঘুরবে আর দেশ বিদেশে পালিয়ে বেড়াবে, জীবনটা অন্যরকম হয়ে উঠবে। কিন্তু মেস রিভার্সের অফার রিজেক্ট করে দেশে ফিরে আসে। তারপরে কেস সলভের আনন্দে সে লিন্ডা, লুসিফার, ক্লয়ি এবং ক্লয়ের মেয়ে টিক্সির সাথে আড্ডায় মেতে ওঠে। আসলে এরাই তো তার আসল ফ্যামিলি, এদের ছাড়া সে যাবেই বা কোথায়। এপিসোড 3 শেষটা বাংলা সিনেমার মতো মিল মহব্বত মনে হলেও ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। কেননা শেষে দেখা যায় কেউ একজন লুসিফার, মেস এবং অ্যামেনাডিল সহ তাদের সবার ফাইল সাজিয়ে রাখছিল।
যেখানে ফটোসহ তাদের সবার ডিটেলস রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কে সেই মানুষ, আর সে তাদের ডিটেলসই বা কেন সংগ্রহ করছে? প্রিয় দর্শক, এইসব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আপনাদেরকে পরের পর্ব দেখতে হবে, তাই সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং আজকের পর্ব কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আর এটা যেহেতু এই চ্যানেলের প্রথম ভিডিও, তাই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি